So people and development ইউজিসি নেট জেনারেল পেপারে একটা ইম্পর্টেন্ট টপিক। অ্যাকচুয়ালি এই টপিকটা একটু আলাদা আলাদা যে আমাদের ইউনিট গুলো আছে এই ইউনিটটাকে একটু আলাদাভাবে আমরা ডিল করব। ইতিমধ্যে তোমরা এই টপিক নিয়ে অলরেডি অনেক কিছু জানো, কিন্তু আমরা যেভাবে জেনেছি ঠিক কিন্তু ইউজিসি যেভাবে কোশ্চেন করে একটু আলাদাভাবে করে, কোনো সময় ডিপলি করে এবং কোনো সময় অ্যানালিসিস বেসিস করে বা মাল্টিপল অপশন দিয়ে সাজাতে বলে যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট বেশি, এরকমও হতে পারে অ্যান্সার কিছু। তারপরে এরকমও থাকে যে 4টা অ্যান্সার দিয়ে দেওয়া হলো, তারপরে সেগুলোকে ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাতে বলবে আমাদের। তো যাই হোক, আমরা সেগুলো দেখবো, কিন্তু যেগুলো আজকে আমার মনে হচ্ছে যে করানো উচিত, যেটা দিয়ে আমি আজকে স্টার্ট করব, আমি বেশ কয়েকটা ক্লাস নেব। আমি এই জন্য এটা বলছি কারণ সময় আমাদের হাতে আর বেশি নেই। তবে এখন আমাদের যেটুকু পড়বো খুব ভালো করে পড়বো, ভালো করে জানতে হবে আমাদের। তো আজকে এটা প্রথম ক্লাস, তোমরা প্রথম থেকে একটু শোনার চেষ্টা করবে। ঠিক আছে, আমরা একটু এগোই। পিপল অ্যান্ড ডেভেলপমেন্ট টাইটেলটা কিন্তু যেটা দিয়েছি আমি, এটা অনেক ভাবে দেওয়া যায়। পিপল, ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট বলে কিছু রয়েছে, এটা অনেক ভাবে রয়েছে। মূলত আমরা এখানে দেখবো যেটা পিপল মানুষ, এবং সঙ্গে যে তার ডেভেলপমেন্ট এবং যে তার ইম্প্যাক্ট করছে আমাদের এনভায়রনমেন্টের উপরে, সেগুলো বিশেষ করে এখানে আলোচনা করবো আজকে। এই যে এটাই হচ্ছে ফুল নাম, পিপল, ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট। আমরা এখানে দেখবো যে এর আন্ডারে যে টপিক গুলো রয়েছে তার মধ্যে প্রথমখানে রয়েছে ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট। এর মধ্যে আমরা দেখবো দুটো ট্রেনিং রয়েছে। প্রথমটা হচ্ছে স্টাডি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। স্টাডি মানে স্টাডি করতে হবে, এটা কিছু না। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এগুলো কি? এগুলো আমরা এই যে গোলস রয়েছে, নট গোল, অ্যাকচুয়ালি এদের অনেকগুলো গোলস রয়েছে। তো এটা নিয়ে আমরা আলোচনা করব আজকে। এই রেড যে দুটো টপিক দেওয়া রয়েছে, এই দুটো টপিক। তো এই মিডিলের যে পোর্শন গুলো রয়েছে সেগুলো আমি একটু তোমাদেরকে একটু বলে দিতে চাই। আচ্ছা, তারপরে রয়েছে দেখো হিউম্যান এনভায়রনমেন্ট ইন্টারাকশন। হিউম্যান এনভায়রনমেন্টাল ইন্টারাকশন মানেটা তোমরা অলরেডি জানোই, তবুও একটু বলে দিচ্ছি। এখানে কি কি দেওয়া রয়েছে দেখো। এক্সামাইন অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটিস, মানে মেন সেন্ট্রিক যে কিছু অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাচ্ছি এনভায়রনমেন্টে, সেগুলো আমরা এখানে ডিসকাশন করবো বা সিলেবাসে আমাদের ডিসকাশন হবে এগুলো নিয়ে। তারপরে কি রয়েছে, দেয়ার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টস, এবং এটা কি করে কতটা ইম্প্যাক্ট পড়ছে এনভায়রনমেন্টের উপরে। হিউম্যান আচ্ছা, এই যে তাহলে আশা করি এটা বোঝা গেল যে এখানে কি বলতে চাচ্ছে হিউম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট ইন্টারাকশন। মানে এই যে তোমরা যদি এই ইউনিটের যে টপিক গুলো রয়েছে, সাবজেক্ট গুলো রয়েছে, এগুলো যদি একটু জেনে নাও না, মানে মনে হয় বেশি সমস্যা হবে না। যে তাহলে এর মধ্যে কি কি পড়তে পারে, এর মধ্যে তোমরা দেখতে পাবে যে কিছু কিছু অ্যাক্টিভিটিস পড়বে, যেমন আরবানাইজেশন থেকে, তারপরে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, হ্যাঁ, তারপরে এগুলোর ইম্প্যাক্ট কি মানে কি কি পড়ছে। তারপরে আসবে ডিফরেস্টেশন, তারপরে আসতে পারে মাইনিং, হ্যাঁ, এই সমস্ত কিছু। এছাড়াও আরো আসতে পারে যে এগ্রিকালচারাল যে আমরা করছি এখন, তো বিভিন্ন ধরনের কীটনাশক থেকে শুরু করে এইগুলোর ইম্প্যাক্ট কি কি পড়ছে আমাদের এনভায়রনমেন্টে, আমাদের পরিবেশের উপরে, সেগুলো আসতে পারে। তারপর তার ফলে আমাদের কি অসুবিধা হচ্ছে, সুবিধা হচ্ছে, এই সমস্ত কিছু। লস অফ বায়োডাইভার্সিটি থেকে শুরু করে হ্যাবিটেট ডিস্ট্রাকশন বলো, ওটা লস বলো, এগুলো আসবে এই জায়গায়। তারপরের মানে সাব টপিকে যেটা রয়েছে এনভায়রনমেন্টাল ইস্যুস, কিছু কিছু আমাদের সমস্যা রয়েছে
সেগুলো এখানে দেওয়া রয়েছে। এক্সপ্লোর লোকাল, রিজিওনাল এন্ড গ্লোবাল ইস্যুস। আমাদের লোকাল বেসিসে কিছু সমস্যা হতে পারে, রিজিওনাল অঞ্চল বেসিসে, এবং গ্লোবালি। যেমন এখানে পলিউশনের কথা দেওয়া রয়েছে, ক্লাইমেট চেঞ্জের কথা দেওয়া রয়েছে, এবং ওয়েস্ট ম্যানেজমেন্টের কথা দেওয়া আছে। পলিউশন এখানে গ্লোবালি লোকালি কেন বলা হয়েছে? এবার তুমি যদি পলিউশন দেখো, সব জায়গায় সব ধরনের পলিউশন নেই, আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা পলিউশন রয়েছে। দিল্লিতে যেমন এখন ওই এয়ার কন্ডিশনের যে একটা লো কোয়ালিটিতে নেমে গেছে, তো সেখানে যেটা রয়েছে আমাদের এদিকে হয়তো নেই অতটা, এরকম ব্যাপার রয়েছে। তো লোকাল, রিজিওনাল, গ্লোবাল ইস্যুস গুলো এখানে তুলে ধরা হবে। তারপর ক্লাইমেট চেঞ্জ, আমাদের যে একটা ক্রাইসিস, বিশ্ব উষ্ণায়নের ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জায়গায় পৃথিবী একটু না একটু হলেও উষ্ণতা বাড়ছে। তো সেই ব্যাপারটা এখানে আলোচিত হবে। তারপরে আছে ওয়েস্ট ম্যানেজমেন্ট। হ্যাঁ, এই সমস্ত কিছু মিলে এই এনভায়রনমেন্টাল ইস্যুস। তারপরে আছে ইম্প্যাক্ট অফ পলিউশন অন হিউম্যান হেলথ। মানুষের স্বাস্থ্যের উপরে পলিউশনের প্রভাব কি কি পড়ছে। এখানে আসতে পারে অনেক কিছু। পলিউশনের যে আমাদের রেসপিরেটরি, আমাদের মানে অনেক ধরনের ডিজিজ আমরা দেখতে পাই। তারপরে অনেকগুলো কার্ডিও ভ্যাসকুলার ডিজিজ আমরা দেখতে পাই, অসুবিধার সমস্যার সম্মুখীন হই আমরা। এরকম কিছু অনেক কিছু আসবে আর কি। ফুসফুস ঘটিত, মানে বাতাসের সঙ্গে যেহেতু আমাদের শরীর মানে ফুসফুস জড়িত, ফুসফুস ঘটিত অনেক কিছু ব্যাপার থাকতে পারে এখানে। তারপরে যদি হয় সেটা ওয়াটার পলিউশন, ওয়াটার পলিউশনের ক্ষেত্রে আলাদা কিছু ইনফেকশন থেকে শুরু করে ওয়াটার বোর্ন ডিজিজ গুলো আমরা হয়তো এখানে নিয়ে আসতে পারবো। সয়েল পলিউশন থেকে কি কি হতে পারে, হেলথ রিস্ক একটা ফুড চেইনে পড়তে পারে। হ্যাঁ, নয়েজ পলিউশন কি হতে পারে, এই সমস্ত কিছু এখানে আলোচিত হবে। ন্যাচারাল রিসোর্সেস, ন্যাচারাল রিসোর্সেস কি? এখানে যেটা দেওয়া রয়েছে, লার্ন অ্যাবাউট ডিফারেন্ট এনার্জি রিসোর্সেস এন্ড দেয়ার সিগনিফিকেন্স। বিভিন্ন ধরনের যে শক্তির যে উৎস রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের শিখতে হবে, জানতে হবে, এবং সেগুলোর সিগনিফিকেন্স কতটা রয়েছে সেগুলো আমাদের জানতে হবে। তাহলে আচ্ছা, আমি এখানে আরেকটু বলে দেওয়ার চেষ্টা করি। আমাদের যে এই যে পৃথিবী রয়েছে, এটা কিন্তু একদম পুরো শক্তিতে ভরা। আমরা যে এই যে শক্তি প্রয়োগ করছি, এগুলো সেই নেচার থেকে নেওয়া আর কি আমাদের। তো যে কোনো কাজ ওই এনার্জি ছাড়া সম্ভব হয় না, তোমরাও জানো। তো আমরা এখানে দুটো রিসোর্স সম্বন্ধে এখানে মূলত পড়বো, রিনিউয়েবল রিসোর্সেস এবং নন রিনিউয়েবল রিসোর্সেস সম্বন্ধে, তাদের সিগনিফিকেন্স। এখানে ওই রিনিউয়েবল, ওদের আবার রিনিউয়েবল রিসোর্সেস যেমন সোলার, উইন্ড, হাইড্রো, জিও থার্মাল থেকে শুরু করে বায়োম্যাস এনার্জি এখানে চলে আসবে। আর যেটা নন রিনিউয়েবল সেটা ওই ফসিল ফুয়েল থেকে শুরু করে, জীবাশ্ম জ্বালানি থেকে শুরু করে যা যাবতীয়, এবং সেগুলোর অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এই জিনিসগুলো। আচ্ছা, এবার তারপরেটা কি আছে, ন্যাচারাল হ্যাজার্ডস, প্রাকৃতিক দুর্যোগ। এগুলো বিভিন্ন ধরনের হ্যাজার্ড, মানে আমরা দেখতে পাই প্রাকৃতিক দুর্যোগ, এগুলো সম্বন্ধে কিছু আলোচনা করা হবে। ল্যান্ডস্লাইড থেকে অনেক কোশ্চেন আসে আমাদের, তবে সেগুলো কিন্তু ডিপলি আমাদের জানতে হবে। ল্যান্ডস্লাইড মোটামুটি সবাই জানি ল্যান্ডস্লাইড কি, ল্যান্ডস্লাইডের ফলে কি হয়। তারপরে এছাড়াও আর্থকুয়েক, ফ্লাডস, সাইক্লোনস, ড্রটস, খরা থেকে শুরু করে আরো অনেক কিছু যেগুলো মানে ন্যাচারাল হ্যাজার্ডের মধ্যে পড়ে, সেগুলো আমাদের ডিসকাশন করব। আচ্ছা, তারপরে আছে এনভায়রনমেন্টাল পলিসিস। এনভায়রনমেন্টাল পলিসি, যেটা নিয়ে আজকে আমাদের ডিসকাশন হবে। বিভিন্ন ধরনের পলিসি, আমাদের অ্যাক্ট গ্রহণ করি, প্ল্যানিং আমরা চালাই, যে গোলস, এটাও একটা হয়তো আসতে পারে এর মধ্যে। তো মূলত এখানে এই দুটো টপিক যেহেতু আলোচনা করবো, সেটা আমি বিস্তারিত ওখানেই বলবো। তাহলে আশা করি সবগুলোই বোঝা গেল যে আমাদের কি কি আলোচ্য বিষয় এই ইউনিটের আন্ডারে। হ্যাঁ, আমি এখন নেক্সট আজকের কন্টেন্ট বিষয়বস্তুতে চলে যাচ্ছি। ডেভেলপমেন্ট এন্ড এনভায়রনমেন্ট, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস এন্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস
এটা আমাদের প্রথম থাকবে, এবং দ্বিতীয় থাকবে এনভায়রনমেন্টাল পলিসিস। সেখানে আমরা আলোচনা করব এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট, তারপরে আলোচনা করব ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ, দেন ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টস, তারপরে এখানে মনে হয় একটু স্পেলিংটা রয়েছে, মন্ট্রিল হবে এটা, মন্ট্রিল প্রোটোকল, রিও সামিট, কনভেনশন অন বায়োডাইভার্সিটি, কিয়োটো প্রোটোকল, প্যারিস এগ্রিমেন্ট, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। মূলত এগুলো হচ্ছে মেজর পলিসিস। এছাড়াও ছোটখাটো যেখানে সেখানে অনেক কিছু হতে পারে। আমরা তো সব জায়গায় আমাদের অ্যাক্সেস মানে আমরা দেখতে পারবো না, আমাদের সিলেবাসটা সিলেক্টিভ, আর সেখান থেকে আমাদের সিলেক্টিভ হিসাবে আরো করতে হচ্ছে। আর যেহেতু আমাদের এক্সাম এনসুইং, তো সেহেতু ব্যাপারটা আরো যতটা না করলে নয়, আমরা সেই দিকে এগোবো। আচ্ছা, ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, যেটা আমাদের প্রথম আজকের আলোচ্য বিষয়। এখানে আমরা দেখব মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, MDGs। এর আন্ডার এটা কি দেখবো যে 2000 সালে এটা ইউনাইটেড নেশনস এর দ্বারা এটা কিন্তু এস্টাবলিশ হয়। হ্যাঁ, তো আমরা আরো এখানে দেখতে পাচ্ছি ফোকাসড অন ইরাডিকেটিং পভার্টি, অ্যাচিভিং ইউনিভার্সাল এডুকেশন, জেন্ডার ইকুয়ালিটি, রিডিউসিং চাইল্ড মর্টালিটি। মানে এগুলোর উপরে ফোকাস করেছে হচ্ছে এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। এছাড়াও আরো আছে, এই যে আমি দুটো লিঙ্ক দিয়েছি, এখানে আমি একটু জিনিস বলে দিতে চাই। অনেক জায়গা অনেক ভাবে অনেক রকম করে দেওয়া রয়েছে। আমরা যদি অ্যাটলিস্ট ডিটেলসে একটু সার্চ করতে চাই, দেন মনে হয় এটা বেশি বেটার হয়। আমাদের অ্যাকচুয়ালি কেন বলছি, কারণ যখন তুমি ওয়েবসাইটে কোনো দেখবে, তো একটু হলেও ডিটেলসে পাবে। দেখো, আমি জাস্ট ওই লিঙ্কের মাধ্যমে একটা ইন্টারফেসে আসার চেষ্টা করলাম, যেটা মূলত উইকিপিডিয়াতে আমরা জানি অনেক তথ্য থাকে। এবার দেখো, এখানে ইন দ্য ইউনাইটেড নেশনস মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস ওয়ার 8 ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট গোলস ফর দ্য ইয়ার 2015। মানে এটা 2000 সালে তো হয়েছিল, এস্টাবলিশ হয়েছিল। এটার টার্গেট ছিল 2015 পর্যন্ত স্থায়িত্ব। ফলোইং মিলেনিয়াম সামিট হয়েছিল ওখানে। তো ফলোইং দ্য অ্যাডপশন অফ দ্য ইউনাইটেড নেশন মিলেনিয়াম ডিক্লারেশন, একটা ডিক্লারেশন গৃহীত হয় সেখানে। দিস ওয়ার বেসড অন OECD DAC DSC International Development Goals agreed by development ministers in the shaping the 21st century strategy. The Sustainable Development Goals succeeded the MDGs in 2016। আচ্ছা, এটার মানে কি যে 2000 সাল যেটা 2000, সেখান থেকে স্টার্ট হচ্ছে একটা 21st সেঞ্চুরি। তো এই নতুন একটা সেঞ্চুরিকে দেখতে হবে কি করে সবারই যে মিনিস্টার, প্রত্যেকটা দেশে যে মিনিস্টার রয়েছে, এগুলো কি রকম করে একটু সাজানো আর কি ব্যাপারটাকে, যে নতুন করে আমরা এই সেঞ্চুরিটাকে শুরু করি। কারণ অলরেডি আমরা একটা ক্রাইসিসে ফিল করছি। মানে এর যে 8টা রয়েছে, গোল রয়েছে, সেগুলো দেখলে আমরা বুঝতে পারবো। আর এখানে কি বলছে যে এই যে এখন কিন্তু 2024, এই যে 2000 থেকে 2015 মধ্যে যে একটা টার্গেট ছিল, এটার পরে কিন্তু এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বলে একটা, এই গোলস গুলো এটাকে মানে সাকসিড করে, ফলো করে আর কি। মানে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস ওয়ার ফলোড বা আর ফলোড বাই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। আচ্ছা, আমি এখানে আরেকটু ডিটেলসে যাব। সেটা হচ্ছে অল 191 ইউনাইটেড নেশনস মেম্বার স্টেটস। এখানে একটু খেয়াল রাখতে হবে, 191টা ইউনাইটেড নেশনস এর মেম্বার স্টেটস গুলো, এবং অ্যাটলিস্ট 22 ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস committed to help achieve the following Millennium Development Goals by 2015। 190 খানা দেশ এবং 22 খানা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এমন ছিল যারা এই ডেভেলপমেন্ট গোলের সঙ্গে জড়িত। আচ্ছা, 8টা গোল কি কি রয়েছে এখানে তোমরা হয়তো আগেও হয়তো পড়েছো অল্প আধটু, যারা পড়োনি একটু এখানে একটু তাকিয়ে নিবে, একটু নজর দিয়ে নিবে। টু ইরাডিকেট এক্সট্রিম পভার্টি এন্ড হাঙ্গার। হ্যাঁ, মানেটা সবার কাছে ক্লিয়ার
যে পোভার্টি, দারিদ্রতা এবং হাঙ্গার দূরীকরণের জন্য মানে এটা করা হয়েছিল, এটা প্রথম গোল। আর এভাবেও কিন্তু মনে রাখতে হবে যে ফার্স্ট গোলটা কি ছিল। যদি ফার্স্ট গোল আসে, এবার এখানে সাজিয়েও দিতে পারে কোনটা প্রথম, কোনটা দ্বিতীয়, কোনটা তৃতীয়, কোনটা চতুর্থ। তারপর সেকেন্ডলি রয়েছে ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন। প্রাইমারি এডুকেশন একদম সেটাকে মানে সেটা বিশ্বায়ন করতে হবে। টু প্রমোট জেন্ডার ইকুয়ালিটি এন্ড এম্পাওয়ার উইমেন, জেন্ডার ইকুয়ালিটি এবং মহিলা সশক্তিকরণ যেটা বলি সেটাকে প্রমোট করতে হবে। চাইল্ড মর্টালিটিকে কমাতে হবে, ম্যাটারনাল হেলথকে ইমপ্রুভ করতে হবে, আরো উন্নত করতে হবে। এইডস, এইচআইভির মতো রোগগুলোকে তারপর ম্যালেরিয়া এবং আদার ডিজিজ রয়েছে যেগুলো, এগুলোকে একটু মোকাবিলা করতে হবে। তারপরে রয়েছে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, পরিবেশের সঙ্গে একটা আমাদের মানে পরিবেশের সুস্থতা আমাদের বজায় রাখতে হবে। পরিবেশ সুস্থ না থাকলে কিন্তু আমরাও সুস্থ থাকবো না, এটাও আমাদের দেখতে হবে। তারপরে যেটা লাস্ট রয়েছে, টু ডেভেলপ আ গ্লোবাল পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট। হ্যাঁ, এবার এই গ্লোবাল পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট মানেটা হচ্ছে একযোগে আমরা ডেভেলপমেন্টের দিকে এগোবো। এরকম না যে কেউ বেশি পলিউশন করছে, ডেভেলপ করে ওইভাবে এগিয়ে যাচ্ছে। মানে এখানে যে পার্টনারশিপটা হবে ডেভেলপমেন্ট, এটা মানে মানে এখানে যে ডেভেলপমেন্টটা হবে এটা পার্টনারশিপ ওয়াইজ উন্নত হবে, এই ব্যাপারটা এখানে রয়েছে। এছাড়াও অনেক কিছু রয়েছে। হ্যাঁ, এটা ডিটেলসে যত পড়বে তত তোমরা জানবে। এটা মনে করো না একটা চাপের বিষয়, এটা জাস্ট মাথায় রাখা উচিত সবাইকে। এটা একটা মানে জেনারেল একটা কনসিয়াসনেস এর মধ্যে পড়ে এই জিনিসগুলো। যে কোনো তুমি এক্সামে যাবে, যে কোনো জায়গায় যাবে, এগুলো জিনিস একটু হলেও দরকার। আচ্ছা, আমি আবার স্লাইডে চলে আসি তাহলে। আচ্ছা, এরপরে রয়েছে দেখো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসে 8টা গোলস পেলাম, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসে আমরা 16টা পাবো। আর এটা রিপ্লেস করছে ওই এমডিজিস কে, মানে মিলেনিয়াম ডেভেলপমেন্ট। হ্যাঁ, 17টা হবে না? হ্যাঁ, 17টাই। স্যার লিখেছে 17টা, বলতে গিয়ে হয়তো 16 বলে ফেলেছে। ও 16 বলেছি, সরি। ওই 2015 বা এরকম কিছু অন্য জায়গায় হয়তো দেখলাম। আচ্ছা, 17টা। হ্যাঁ, একদম এগুলো ধরিয়ে দিবে, এগুলো ভালো লাগে আমাকে। হ্যাঁ, ডোন্ট মাইন্ড, আমি অ্যাটলিস্ট মনে করি না কিছু। আচ্ছা, তারপরে আছে দেখো কি কি রয়েছে তাহলে এখানে, কি কি রয়েছে। গ্লোবাল গোলস এইমড এট অ্যাড্রেসিং সোশ্যাল, ইকোনমিক, এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস বাই 2030। এটা কিন্তু 2030 পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। যেমনটা আগেরটা ছিল 15 বছর, এটাও 15 বছর এক্সটেন্ড করে 2030 করা হয়েছে। আমরা এখন দেখিনি যদি আরো কিছু বিস্তারিত থাকে। আর এই যে এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস হোক, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস হোক, এগুলো যখন তোমরা দেখবে, এগুলো ডিটেলস যদি তোমরা দেখতে চাও, ইউএন পেজগুলোতে দেখবে, বা ওই রিলেটেড ওই গোলস রিলেটেড ওই প্রোটোকল হোক ও ট্রিটি হোক, এইরকম ওয়েবসাইট গুলোতে দেখবে। দেন তোমরা একটু ভালো ডিটেলস সেখান থেকে পেতে পারো। আর ওখানে জাস্ট ইন্ট্রোডাকশন পার্টে দেখবে, যেমন আমি দেখালাম উইকিপিডিয়া থেকে যে অংশটা। আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ কি? একটু যদি কনফার্ম করো আমাকে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, এটা একটু দেখে নেওয়ার চেষ্টা করো। মানে এটা আমি এমনিতে কিছু বলার চেষ্টা করছি, যেটা এখানে দেখালে হয়তো ভালো হতো। সেই ভাগ্য আমাদের জুটলো না। তোমরা যদি পারো লিংকে আমি এই পিডিএফটা শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করো আর কি নিজে থেকে। আচ্ছা, এখানে যেটা যে 17টা গোলস দেখানো হবে, তার মধ্যে রয়েছে নো পভার্টি, জিরো হাঙ্গার থাকবে, তারপরে থাকতে পারে গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, কোয়ালিটি এডুকেশন, জেন্ডার ইকুয়ালিটি, এই সমস্ত কিছু মানে কিছু ডিটেলসে একটু বেশি থাকবে আর কি। তো সেগুলো আমাদের একটু দেখতে হবে, ভালো করে একটু তোমাদেরকে দেখতে হবে, কারণ
এখান থেকে ডিটেলসে কোশ্চেন আসতে পারে। আচ্ছা, এখানে যেটা রয়েছে এনভায়রনমেন্টাল এন্ড প্রোটেকশন অ্যাক্ট, যেটা আমরা পেয়েছিলাম 1986-এ। এটা মূলত যে সব ক্যারেক্টারিস্টিক ফিচার এখানে রয়েছে সেগুলো এখানে আমি তুলে ধরার চেষ্টা করেছি। কম্প্রিহেন্সিভ ফ্রেমওয়ার্ক ফর প্রোটেক্টিং এন্ড ইমপ্রুভিং দ্য এনভায়রনমেন্ট ইন ইন্ডিয়া। আমাদের অবশ্যই আমাদের এটা ইন্ডিয়া রিলেটেড এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট, যেটা গৃহীত হয়েছিল, আমরা নিয়েছিলাম ভোপাল গ্যাস ট্র্যাজেডিকে ফলো করে, তার অনুসরণ করে অ্যাকচুয়ালি। তারপরে আমাদের হয়তো মাথায় আমাদের এই চেতনা আসে যে আমাদের এনভায়রনমেন্ট সম্বন্ধে, আমাদের পরিবেশ সম্বন্ধে একটু সজাগ হতে হবে, আর একটু যাতে এরকম আমাদের অ্যাক্সিডেন্ট না ঘটে। তো এখানে আর্টিকেল কনস্টিটিউশনে কত নাম্বার ইয়েতে এনাক্ট হয়েছিল সেটা দেওয়া রয়েছে। তারপরে এটা আরেকটু জিনিস, কিছু কিছু নিয়ম যেহেতু এটা আমাদের কনস্টিটিউশনে তৈরি করে, তো এখানে একটা আমি বলে নিয়েছি যে এটা রেস্ট্রিকশন একটা জায়গা করে দেয় কিসের, ইন্ডাস্ট্রিজ এর জন্য, যে এরা কোন জায়গায় এদেরকে রাখা যাবে, ইন্ডাস্ট্রিজ গুলো কোন জায়গায় স্থাপন করা যাবে, কোন জায়গায় করা যাবে না, এরকম একটা জাস্ট রেস্ট্রিকশনের মধ্যে ফেলে দেওয়া হয়, মানে সব জায়গায় ইন্ডাস্ট্রি করা যাবে না। It gave power to authorities to issue the orders regarding closing, prohibiting, and regulating industries in order to ensure safeguards for prevention of industrial accidents. ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট গুলোকে আটকানোর জন্য আর এই জিনিসটাকে এনসিওর করার জন্য আমাদের কিন্তু ওই একটা অথরিটিকে, মানে সরকার বলো আর যাই বলো, আমরা একটা শক্তি করে দিই। আচ্ছা, মানে এগুলোকে, ইন্ডাস্ট্রিগুলোকে সেই সুবাদে বন্ধ করা যাবে বা নিষিদ্ধ করা যাবে বা কন্ট্রোল করা যাবে, আর আইনের আওতায় আনা যাবে, এটাই এই আইনের উদ্দেশ্য। তারপরে কি বলছে, দিস অ্যাক্ট হেল্পস টু কনস্টিটিউট জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রেজাল কমিটি। এই কমিটিটাকে কনস্টিটিউট তৈরি করতে সাহায্য করেছিল আর কি, আন্ডার দ্য মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট এন্ড ফরেস্ট। এবার এই কমিটিটা কি, এটা দরকার নেই, ছেড়ে দাও, জাস্ট এটা মনে রাখবে যে এরকম একটা কমিটি কনস্টিটিউট করতে এর একটা ভূমিকা রয়েছে। এরপরে আমরা দেখব আরো কিছু কিছু অ্যাক্ট যেগুলো আমাদের জানতে হবে। ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ, NAPCC, was published in 2008 by then Prime Minister Council on Climate Change. অবশ্যই ক্লাইমেট চেঞ্জের উপরেই হবে। তারপরে কি আছে, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান hinges on the development and use of new technologies. তারপরে আরো রয়েছে ইমপ্লিমেন্টেশন অফ প্ল্যান includes public private partnership and civil society action. আচ্ছা, এই যে প্ল্যানিং গুলো পড়ছো, এই টাইটেলটাকে কিন্তু ভালো করে রিড করার চেষ্টা করবে। এখানে কি আছে, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ। ন্যাশনাল অ্যাকশন প্ল্যান, জাতীয় স্তরে একটা প্ল্যান ক্লাইমেট চেঞ্জের উপরে। তাহলে দেখবে এগুলো সব স্পষ্ট হয়ে যাবে। এখানে যেমন রয়েছে ইমপ্লিমেন্টেশন অফ প্ল্যান ইনক্লুডস পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মানে সরকার সঙ্গে নিজে, মানে পাবলিকের ইয়ে করে একটা পার্টনারশিপ করে কিছু করা আর কি, যে কোনো কিছু উদ্যোগ এরকম, মানে যেগুলোতে ক্লাইমেটের উপরে হয়তো একটু হলেও নিরসন করা যাবে, এই সমস্ত কিছু। হ্যাঁ, মানে ইন্ডাস্ট্রি হতে পারে, সেই মানে কোনো ব্যবসা বিজনেস, সেগুলো যদি আমরা ক্লাইমেট মানে সাস্টেনেবিলিটির উপরে যদি একটু করার চেষ্টা করি, তাহলে হয়তো যে গ্লোবাল ওয়ার্মিং যেভাবে বাড়া উচিত ছিল সেভাবে বাড়বে না, জাস্ট এরকম একটা ব্যাপার আর কি। তারপর কি রয়েছে, দ্য ফোকাস উইল বি অন প্রমোটিং আন্ডারস্ট্যান্ডিং অফ ক্লাইমেট চেঞ্জ, অ্যাডাপ্টেশন এন্ড মিটিগেশন, এনার্জি এফিসিয়েন্সি এন্ড ন্যাচারাল রিসোর্স কনজারভেশন। এটার ফোকাস এই কয়েকটা জিনিসের উপরে ছিল, এই চারটা মূলত, মানে মেইনলি বলা যায়। ক্লাইমেট চেঞ্জকে জানতে হবে, আমাদের বুঝতে হবে, অ্যাডাপ্টেশন এবং মিটিগেশনের প্রতিকারের কি কি রয়েছে সেগুলো, এনার্জি এফিসিয়েন্সি, কিছু শক্তি মানে একটু দক্ষ, মানে এফিসিয়েন্সি, এই ব্যাপারটা আমরা পরে আরো আসবো, এনার্জি এফিসিয়েন্সি ব্যাপারটা কি। এবং তারপরে আছে ন্যাচারাল রিসোর্স কনজারভেশন, প্রাকৃতিক সম্পদের যে রক্ষা,
সংরক্ষণ। There are 8 national missions which form the core of National Action Plan. 8খানা ন্যাশনাল মিশনস রয়েছে যেগুলো ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের মানে একটা আসল যে উদ্দেশ্য সেটাকে তৈরি করে আর কি। আচ্ছা, এই 8টা এনএপিসিসি যেটা রয়েছে একটু এখানে দেওয়া রয়েছে, দেখো। আচ্ছা, এখানে হয়তো চিনতে নাও পারো, আমি পরের স্লাইডে এগুলো নিয়ে ডিসকাশন করব। প্রথমে যদি ধরি, ন্যাশনাল সোলার মিশন থেকে শুরু করে ন্যাশনাল মিশন ফর এনহান্সড এনার্জি এফিসিয়েন্সি, ন্যাশনাল মিশন ফর সাস্টেনেবল হ্যাবিটেট, ন্যাশনাল ওয়াটার মিশন, তারপরে আছে ন্যাশনাল মিশন ফর সাস্টেনেবিলিটি দ্য হিমালয়ান ইকোসিস্টেম, ন্যাশনাল মিশন ফর দ্য গ্রিন ইন্ডিয়া, ন্যাশনাল মিশন ফর সাস্টেনেবল এগ্রিকালচার, ন্যাশনাল মিশন ফর স্ট্র্যাটেজিক নলেজ অন ক্লাইমেট চেঞ্জ। তো এগুলো বিস্তারিত আমরা জানবো, কারণ এইভাবে তো আমরা বুঝতে পারি না, আর একটু আমাদের ডিটেলস বুঝতে হবে। আচ্ছা, তার মধ্যে যেটা রয়েছে ন্যাশনাল সোলার মিশন, এটা আমরা মূলত জানবো যে এটা স্টার্ট হচ্ছে 2010-এ টু প্রমোট দ্য ইউজ অফ সোলার পাওয়ার। এখানে লেখা রয়েছে ন্যাশনাল সোলার মিশন, জাতীয় স্তরে একটা মিশন। আচ্ছা, মানে সৌরশক্তিকে ব্যবহার করে একটা একটা যে শক্তি উৎপাদন, এটাই এই মিশনের উদ্দেশ্য আর কি। ন্যাশনাল মিশন ফর এনহান্সড এনার্জি এফিসিয়েন্সি, এটা অ্যাপ্রুভ হয়েছিল 2009। এই ডিটেলস গুলো তোমরা আরো পাবে, আমি ওয়েবসাইটেও এখানে প্রোভাইড করব। এগুলো সব ওয়েবসাইটে আমি প্রোভাইড করেছি, কোনো সমস্যা হবে না। এগুলো ডিটেলসে একদম ইন ডিটেলস কি কি রয়েছে, এগুলোর ভিতরেও আবার অনেক কিছু রয়েছে। আচ্ছা, তারপরে কি আছে দেখো, ন্যাশনাল মিশন অন সাস্টেনেবল হ্যাবিটেট, সাস্টেনেবল আমাদের বাসস্থান যেন সেটা সাস্টেনেবল হয়, এটা অ্যাপ্রুভ পেয়েছিল 2011-তে। তারপরে আছে ন্যাশনাল ওয়াটার মিশন, এটা হয়তো বলার ইচ্ছে নেই, আর ডিটেলসটা তোমরা ওয়েবসাইটে পাবে, আমি সেই সুযোগ যদি পাই সেই ওয়েবসাইটে যাব। ন্যাশনাল মিশন ফর সাস্টেইনিং দ্য হিমালয়ান ইকোসিস্টেম, আমাদের উত্তরে রয়েছে হিমালয়া দ্য গ্রেট হিমালয়ান। তো এই যে হিমালয়ার যদি মানে এনভায়রনমেন্ট খারাপ হয় বা দূষিত হয়, সেটা কিন্তু আমাদের উপরে পড়বে। তো একটা যে সাস্টেনেবল একটা যে ইকোসিস্টেম আমরা ইসে করে চলছি, হিমালয়ান লাইফ বলা যেতে পারে, যে আমরা হিমালয়ান লাইফও লিড করছি। তো সেই উদ্দেশ্যে হয়তো এই মিশনটা চালু হয়েছে, ন্যাশনাল মিশন ফর সাস্টেনিং হিমালয়ান ইকোসিস্টেম, এটা 2014-তে অ্যাপ্রুভ হয়েছে। দেন আমরা পাচ্ছি ন্যাশনাল মিশন ফর এ গ্রিন ইন্ডিয়া, এটাও 2014। মানে এটা গ্রিন মানে বুঝতে পারছো, এটা বলার কিছু নেই, গাছপালা হয়তো প্ল্যান্টেশন এরকম কিছু। ন্যাশনাল মিশন ফর সাস্টেনেবল এগ্রিকালচার, মানে এগুলো আমি যেমন করে আইডিয়া করে বলছি ওইগুলোই হয়, আলাদা কিছু না। এগুলো তোমরা একটু পরে দেখতে পাবে। ন্যাশনাল মিশন ফর সাস্টেনেবল এগ্রিকালচার কে সাস্টেনেবল করার একটা জোর দেওয়া এখানে হচ্ছে এর কাজ। এটার উদাহরণ হিসাবে ওটা হতে পারে যে সোলার পাম্পের মাধ্যমে মানে সৌর বিদ্যুৎ দিয়ে কোনো পাম্প চালানো ব্যবস্থা হতে পারে, যেটা 2010-এ অ্যাপ্রুভ পেয়েছে। ন্যাশনাল মিশন অন স্ট্র্যাটেজিক নলেজ ফর ক্লাইমেট চেঞ্জ, NMSKCC, ক্লাইমেট চেঞ্জের উপরে যে নতুন কিছু কৌশলের মানে বিকাশ বা জ্ঞান এরকম কিছুর উপরে একটা ন্যাশনাল মিশন তৈরি হয়েছে। আচ্ছা, আমি দেখি যদি এখানে অ্যাক্সেস পাই খুব ভালো হয় আমাদের, কারণ আজকে আবার লিংকের একটু সমস্যা দেখাচ্ছে, মনে হয় শুনবে না এটাও। হ্যাঁ, আচ্ছা, এখানে তোমরা খুব ডিটেলসে পেয়ে যাবে ব্যাপারটা। এই যে দেখো, এখানে এখানে একটা বেশি আছে, ন্যাশনাল মিশন অন স্ট্র্যাটেজিক নলেজ ফর ক্লাইমেট চেঞ্জের পরে একটা ন্যাশনাল বায়ো এনার্জি মিশন আছে, মানে এখানে 9টা আছে। মূলত এর টোটাল ওই মিশন, এখানে মিশনের সংখ্যা কিন্তু 8টা, এখানে একটা বেশি আছে,
এটা পরবর্তীকালে এখানে মানে এই ওয়েবসাইটে ঢুকলে, যে কোনো ওয়েবসাইটে এরকম ইনফরমেটিভ ওয়েবসাইটে তোমরা আপডেটেড নলেজ গুলো পাবে। হয়তো বইয়ের বুকিশ নলেজটা অনেকটা পুরাতন হয়ে যায়। প্রত্যেকদিন আমাদের এই প্ল্যানিং এর উপরে সেমিনার থেকে শুরু করে কনফারেন্স, দেশের সঙ্গে অন্য দেশের চুক্তি হয়, রাজ্য স্তরে জাতীয় স্তরে অনেক কিছু হয় আর কি, সেগুলো আপডেটেড রাখতে হয়। তো আমরা তো রাখি না, বইয়ে থাকে না, পাই না। অত ওয়েবসাইটে তোমরা লাইভলি সেটা পেয়ে যাবে, সেটা খুবই অথেন্টিক হয়ে দাঁড়াবে তখন। আচ্ছা, ওই জিনিসগুলো এখানে ডিসকাশন করা রয়েছে। আচ্ছা, এই জিনিসগুলো আমি বললাম। এবার এখানে ন্যাশনাল সোলার মিশন দেখো, আমি এক কথায় এটা শেষ করেছিলাম, ন্যাশনাল সোলার মিশন। এটা ডিটেলসটা দেখো খালি কি কি রয়েছে এখানে। ন্যাশনাল সোলার মিশন ইজ এ মেজর ইনিশিয়েটিভ টু প্রমোট ইকোলজিক্যালি সাস্টেনেবল গ্রোথ while addressing India's energy security challenge। তারপরে পরেও রয়েছে, তারপরে দেখো গিগাওয়াট কি একটা ব্যাপার রয়েছে, এটা ইনক্রিজ করা হয়েছে। আগে যেটা ছিল 20 বা 20 গিগাওয়াট ছিল, তো এটা ধীরে ধীরে বাড়ানো হচ্ছে। তো এই যে ডিটেলস আমরা আরো পাবো এখানে। হ্যাঁ, শুধু এটাই না, পরের যদি সেতে যাই, পরে ওয়াটার যে মিশন রয়েছে, ন্যাশনাল মিশন এনহান্সড এনার্জি এফিসিয়েন্সি, এখানে আমরা কি দেখতে পাবো দেখো, কোনো ইনোভেটিভ পলিসি নেওয়ার জন্য এখানে একটা ইসে দেখতে পাবো, প্রমোট দ্য মার্কেট ফর এনার্জি এফিসিয়েন্সি বাই ফস্টারিং ইনোভেটিভ পলিসিস অ্যান্ড ইফেক্টিভ মার্কেট ইনস্ট্রুমেন্ট। অনেক কিছু রয়েছে, তোমরা এটা তোমাদের ইন্টারেস্ট অনুযায়ী, তোমাদের টাইম অনুযায়ী তোমরা এগুলো দেখে নিবে। আমি আবার স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, এরপরে আমাদের কিছু কিছু থেকে যাচ্ছে, সেগুলো কিছু ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টস, যেগুলো আমাদের জাতীয় স্তরের বাইরে এই পর্যন্ত যেগুলো করলাম, সেগুলো কিন্তু মূলত আমরা দেখব যে আমাদের ইসের উপরে, আমাদের ন্যাশনাল মানে আমাদের কান্ট্রির উপরে রয়েছে। প্রথমে আমরা কি পেলাম, আমি আবার প্রথম থেকে আসার চেষ্টা করছি। এইগুলো আমাদের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এগুলো আমাদের ন্যাশনাল স্তরে। তারপর এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট, এটাও ন্যাশনাল। তারপর ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ, এটাও ন্যাশনাল। এই ওর পার্ট গুলো, মিশন গুলো। তারপরে আসছে আমরা ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টসে। সবার প্রথমে রয়েছে মন্ট্রিল প্রোটোকল। এই মন্ট্রিল প্রোটোকল আমরা দেখব মূলত যেটা হয়েছিল, ওজোন লেয়ার যে ক্ষয় হয়ে যাচ্ছে, এটাকে অ্যাড্রেস করে এর সমস্যাগুলো সমাধান করার জন্য, যেটা আমাদের হয়েছিল 1987-এ। দেখি এর ভিতরে কি পাওয়া যাচ্ছে। এই যে আমি একদম ইউএন ওয়েবসাইটে চলে আসছি, দেখো জাস্ট এখানে অনেক কিছু রয়েছে। তোমরা যদি জাস্ট 1 থেকে 2টো প্যারা যদি এখানে পড়ো, অনেক কিছু জেনে যাবে, একদম অথেন্টিক ইনফরমেশন এখানে পেয়ে যাবে। আচ্ছা, মন্ট্রিল প্রোটোকল অন সাবস্টেন্সেস দ্যাট ডিপ্লিট দ্য ওজোন লেয়ার, পুরো নামটা দেখো এর, আমরা শর্টকাটে মনে রাখি দ্য মন্ট্রিল প্রোটোকল। পুরো নামটা কি তাহলে? দ্য মন্ট্রিল প্রোটোকল অন সাবস্টেন্সেস দ্যাট ডিপ্লিট দ্য ওজোন লেয়ার is the landmark multilateral environmental agreement that regulates the production and consumption of nearly 100 man-made chemicals referred to as ozone depleting substances, ODS। মানে 100 খানার মতো মানুষ দ্বারা তৈরি এরকম কেমিক্যালস এর এখানে রেফারেন্স করা দেওয়া রয়েছে। হ্যাঁ, যেগুলো ওজোন লেয়ারের ইসের জন্য দায়ী, ক্ষয়ের জন্য দায়ী, এবং এগুলোকে রেগুলেট করা, কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করাই হচ্ছে, নিয়ন্ত্রণ করার জন্যই এই মন্ট্রিল প্রোটোকল টা গঠন করা হয়েছিল, মানে তৈরি করা হয়েছিল। এই যে মানে এখানে সাইন করা হয়েছিল, এটা একটা মাল্টিল্যাটারাল ডিল এগ্রিমেন্ট। এখানে আমরা আরো কিছু পাবো। when released into the atmosphere those chemicals damage the stratospheric ozone layer। যখন এগুলো বুঝতেই পারছো, যখন অ্যাটমসফিয়ারে এগুলো মিশে তখন কিন্তু ড্যামেজ করে দেয় ওজোন লেয়ারকে। আর্থস প্রোটেক্টিভ শিল্ড দ্যাট প্রোটেক্টস হিউম্যানস এন্ড দ্য এনভায়রনমেন্ট ফ্রম হার্মফুল লেভেলস অফ আল্ট্রাভায়োলেট রেডিয়েশন ফ্রম দ্য সান। এটা তো বাংলা আমরা সবাই পড়েছি।
যে ওজোন লেয়ারের জন্য আমরা তো বেঁচে যাই সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে। আচ্ছা, adopted on 16th September 1987, the protocol is to date one of the rare treaties to achieve universal ratification. এটা ডেটটাও এখানে বলা রয়েছে, সেপ্টেম্বরের 16 তারিখে অ্যাডপ্ট করা হয়েছিল। আচ্ছা, এছাড়াও আরো রয়েছে, তোমাদের ইন্টারেস্ট অনুযায়ী সেখানে পড়বে, অনেক কিছু রয়েছে আরো। কে ফান্ড কি কি রয়েছে, এইচডিএফসি মন্ট্রিয়াল অ্যামেন্ডমেন্ট কিছু কিছু হচ্ছে, হ্যাঁ, এগুলো একটু দেখে নিবে তোমাদের ইন্টারেস্ট অনুযায়ী। আচ্ছা, তারপরে আছে রিও সামিট। রিও সামিটটা কি জন্য হয়েছিল? ফাউন্ডেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রিন্সিপাল। একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের প্রিন্সিপাল গুলোর একটা ভিত, এটা ছিল এই রিও সামিট, যেটা এসেছিল 1992। আমি আবার সেই ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করছি, ইউএন এর ওয়েবসাইটে, যেটা আচ্ছা আচ্ছা এই ছিল হচ্ছে 1992 যে রিও ডে জেনেরো যে সামিট হয়েছিল, এটার ছবি। এখানে কি রয়েছে দেখো, ইউনাইটেড নেশন কনফারেন্স অন এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট, রিও ডে জেনেরো, ব্রাজিল, 3 to 14 জুন 1992। এখানে ডেটটাও দেওয়া রয়েছে। আমরা রিও সামিট বলি, এখানে রিও ডে জেনেরো, ব্রাজিলের শহর যেটা। আচ্ছা, এখানে অনেক কিছু পেয়ে যাবে। দ্য ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট, অলসো নোন অ্যাজ দ্য আর্থ সামিট, was held in Rio de Janeiro, Brazil from এত থেকে এত। দেখো তাহলে এটাকে আবার আর্থ সামিটও বলে, এটাকে আবার এটাও বলে, মানে এই যে দ্য ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট, এই জিনিসগুলো আমাদের কাজে লাগতে পারে। তারপর কি আছে, দিস গ্লোবাল কনফারেন্স হেল্ড অন দ্য অকেশন অফ দ্য 20th anniversary of the first Human Environment Conference in Stockholm, Sweden in 1972, brought together political leaders, diplomats, scientists, representatives of the media, তো হ্যাঁ, এটসেট্রা এটসেট্রা। তো এখানে দেখবে যে একটা 20th anniversary কে পালন করার জন্য, কিসের 20th anniversary? ফার্স্ট হিউম্যান এনভায়রনমেন্ট কনফারেন্স হয়েছিল 1972-এ। হ্যাঁ, এটা 20 বছর পরে সেই মানে বছরটাকে, সেই অ্যানিভার্সারিটাকে সেলিব্রেট করার জন্য বলো আর পালন করার জন্যই বলো, এটা অনুষ্ঠিত হয়েছিল এই প্রোগ্রামটি। তো এছাড়া অনেক কিছু রয়েছে, কি কি উপরে হাইলাইট করেছে সেগুলো দেখবে এখানে, কি কি ডিফারেন্ট সোশ্যাল ইকোনমিক এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। আর এখানে যে পিডিএফ রয়েছে, এগুলো যদি সব ডিটেলস গুলো চাও, পিডিএফ এখানে ডাউনলোড করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার আসি কনভেনশন অন বায়োডাইভার্সিটি। তাহলে আমরা প্রথমে গেলাম 1987, তারপর 1992, দেন আমরা আসছি কনভেনশন অন বায়োডাইভার্সিটি 1992 তে। মানে এটা রিও সামিট আর এটা একই সালে হচ্ছে। এখানে এটার উদ্দেশ্য কি, কনজারভেশন এন্ড সাস্টেনেবল ইউজ অফ বায়োডাইভার্সিটি, বায়োডাইভার্সিটির একটা ভালো করে ইউজ করা, মানে একটা পরিবেশের সঙ্গে সমতা রেখে এরকম কিছু ইয়ে করে চলা আর কি। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি প্রথমে হচ্ছে আমরা মানে রক্ষা করছি, সংরক্ষণ করছি, এবং সেগুলোর একটা সাস্টেনেবল ইউজ করছি। আমি এখানে একটু যাই, ডিটেলসে কিছু পাওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখানে আমার যাওয়া সম্ভব হচ্ছে, ও হ্যাঁ, যদি হয়েছে, আচ্ছা হ্যাঁ পেয়ে গেছি। এই যে ডান দিকে দেখো, সাইন্ড বাই 150 গভর্নমেন্ট লিডার্স এট দ্য 1992 রিও আর্থ সামিট। এটা কিন্তু এই যে আগে যে 1992 দেখলাম, এটা 1992, মানে এটা আলাদা আলাদা সামিট না, রিও সামিটেরই একটা অংশ। এখানে কি করা হবে,
150 গভর্নমেন্ট লিডার্সের দ্বারা সাইন করা হবে এই কনভেনশন, এই চুক্তিটি। তারপর এখানে কি দেখবো, দ্য কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি ইজ ডেডিকেটেড টু প্রমোটিং সাস্টেনেবল ডেভেলপমেন্ট concept as a practical tool for translating the principles of যে 21 এজেন্ডাকে রিও সামিটে যদি তুমি ডিটেলসে দেখো তাহলে 21টা আমরা এজেন্ডা পাবো। আর এখানে কি করবে, 21 এজেন্ডা যে থাকবে সেগুলোকে বাস্তবে পরিণত করার চেষ্টা করা হবে। হ্যাঁ, তো এই এখানে ওই জন্য 150 দেশের লিডার সাইন করবেন। মোটামুটি এটুকু মনে রাখলে অনেকটাই হয়ে যাবে এটার জন্য। আচ্ছা, তারপরে আসছি, পরে আরো এখানে লিংক আছে, তোমরা দেখে নিতে পারো এটার। তারপর কিয়োটো প্রোটোকল 1997, এটাও ইম্পর্টেন্ট। এটা প্রথমটা যেমন হয়েছিল ওজোন লেয়ারের জন্য, আর এটা আমরা দেখব যে গ্রিন হাউস গ্যাস নির্গমনকে একটু হলেও প্রতিরোধ করা বা কমানোর একটা চেষ্টা করা হবে কিয়োটো প্রোটোকলের মাধ্যমে। এখানে আমরা দেখতে পাবো কিছু জিনিস, সেগুলো খুব আমাদের ইম্পর্টেন্ট। আমাদের গ্রিন হাউস গ্যাস কি কি সেগুলো মোটামুটি এখানে আমরা পেতে পারি। তারপরে কোনটা বেশি দায়ী, এই জিনিসটাও কিন্তু আমাদের কোশ্চেনে কিন্তু আসে। আচ্ছা, আমি টাইম নিচ্ছে, যাই হোক। তো একটা কিয়োটো প্রোটোকলটা একটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা চুক্তি, যেটা এক্সটেন্ড করেছিল, হবে না এটা বোঝা গেছে, যেটা এক্সটেন্ড করেছিল ওই 1992 যেটা হয়েছিল ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, সেটাকে কিন্তু এক্সটেন্ড করে এটা ওই ইসে করা হয়েছে। তো এখানে কিছু কিছু আমরা নতুন কিছু পাবো, যে এটা মূলত ওই সায়েন্টিফিক কনসেনসাস, যে একটা সায়েন্টিফিক ভাবে একটা গণনা, যেটা বলেছিল যে গ্লোবাল ওয়ার্মিং মানে আমাদের খুব হচ্ছে, বেড়ে চলেছে, এবং হিউম্যান মেড যে কার্বন ডাই অক্সাইড যে নির্গমন হচ্ছে, এটা কিন্তু অনেকটা এর জন্য দায়ী। তো জাপানে এটা যেহেতু হয়েছিল এই কনফারেন্সটা, এই ট্রিটি কিয়োটোতে হয়েছিল, তো এই সুবাদে এর নাম পড়ে কিয়োটো প্রোটোকল। তারপর আমরা দেখব এর সালটা, ওই দিনটা হচ্ছে 11 ডিসেম্বর। আমি এখানে দেখাতে পারলে খুব ভালো হতো আর কি। তো তোমরা একটু ট্রাই করে নিবে, এই অন্য কোথাও যদি কোনো লিংক পাও তোমাদের ডিভাইসে খুলতে পারো এই লিংকটা। আচ্ছা, তারপরে আমি আসছি প্যারিস এগ্রিমেন্টে। প্যারিস এগ্রিমেন্ট, এখানে এই নামটা মানে এগ্রিমেন্টের রয়েছে। এগ্রিমেন্ট মানে বুঝতে পারো ওই ট্রিটি টাইপের একটা চুক্তি, কেউ কেউ এর আন্ডারে এসেছিল, কেউ কেউ আসেনি। আচ্ছা, 2015-তে এটা হয়েছিল, জাস্ট 9 বছর আগে। এটার উদ্দেশ্য ছিল লিমিটিং গ্লোবাল ওয়ার্মিং টু বিলো 2 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা এখানে দেখার চেষ্টা করব যদি পাই কিছু। আচ্ছা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো, দ্য প্যারিস এগ্রিমেন্ট, also called the Paris Accords or Paris Climate Accords, is an international treaty on climate change that was signed in 2016. সাইন্ডের ব্যাপারটা আলাদা, আর যেটা শুরু হয়েছিল সেটা অবশ্যই আলাদা হতে পারে। ড্রাফটেড যে এখানে রয়েছে, ড্রাফটেড 13 নভেম্বর টু 12 ডিসেম্বর 2015. So the Paris Agreement was negotiated by 196 parties at the 2015 United Nations Climate Change Conference, Paris যেটা হয়েছিল। As of February 2023, 195 members of the United Nations Convention on Climate Change were parties to the agreement. এই যে দেখো, পরে কিন্তু একজন কমে গেছে, আগে 196 ছিল, পরে একজন কমে 195 হয়েছে। এটা মূলত মনে পড়ছে না কি, একটা কান্ট্রি হবে আর কি।
Okay. Of the three UNFCCC member states which have not ratified the agreement, the only major emitter is Iran. The United States withdrew from the agreement in 2020. যে ইউনাইটেড নেশন একদমই উইথড্র করে নিয়েছে। এটা মূলত মনে হয় বাইডেনের সময়, বাইডেন না, ওই ট্রাম্পের সময় হয়েছিল। আমি শিওর হতে পারছি না, তোমরা যদি থাকে তোমাদের জানা তোমরা অবশ্যই বলবে। কারণ ট্রাম্প এই চুক্তি কি প্যারিস এগ্রিমেন্ট মানে এখানে ডেভেলপিং কান্ট্রিগুলো থাকে, তো এদের চুক্তি হয় কেমন যে মানে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস লুকিয়ে আছে। সবাই মিলে একটা মানে গ্লোবাল যে টেম্পারেচার এটাকে কমিয়ে আনবে। তো এবার কি হচ্ছে, ডেভেলপড যেগুলো কান্ট্রি সেগুলো তো অলরেডি ডেভেলপ হয়ে গেছে এবং সেগুলোতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অনেকটা হয়ে গেছে। মানে এই যে পলিউশন বা এই যে গ্লোবাল ওয়ার্মিং এখন হচ্ছে, এটা কি এখন মানে এটার কারণটা তো অনেক আগে থেকেই শুরু হয়েছে না? হ্যাঁ, এখন যে হচ্ছে এটার কারণটা আগে থেকে শুরু হয়েছে, 20 বছর, 25 বছর, 30 বছর, 50 বছর আগে থেকে। আর তখন ইন্ডিয়া কোনো ওরকম কান্ট্রি ছিল না যে ও গ্লোবাল ওয়ার্মিং এ অতটা কন্ট্রিবিউট করবে। কিন্তু বাইরের দেশগুলো তারা যেগুলো ডেভেলপ অলরেডি তখন হয়ে গেছিল, কিন্তু মূলত কিন্তু তারাই দায়ী বেশিরভাগটা। তো এই এগ্রিমেন্টের ফলে কি হয়, ডেভেলপ কান্ট্রি গুলোকে বেশি টাকা প্রদান করতে হয়, মানে ওদের পরিমাণ মাফিক যে ওরা কতটা কন্ট্রিবিউট করছে ইসের উপরে, এই গ্লোবাল ওয়ার্মিং এর উপরে, সে অনুযায়ী ওদের একটা কন্ট্রিবিউট করতে হয় টাকা। আর ওই তুলনায় ডেভেলপিং কান্ট্রি গুলো কোনো ডেভেলপিং কান্ট্রি টাকা পায়। হ্যাঁ, তো এইরকম ক্ষেত্রে ওই জন্য ইউনাইটেড স্টেটস বেরিয়ে গেছিল ওখানে। ইদানিং তোমরা হয়তো COP 29 আজারবাইজানে যেটা হয়েছিল ওখানে শুনবে যে ডেভেলপড কান্ট্রি গুলো ওই 300 বিলিয়ন মনে হয় এরকম একটা অফার করেছিল একটা এগ্রিমেন্টে পৌঁছানোর, কিন্তু ডেভেলপিং কান্ট্রি গুলো লাইক ভারত, ইন্ডিয়ার মতো ডেভেলপমেন্ট কান্ট্রি গুলো একদম ইসে করে দিয়েছে, মানে সেটাকে না করে দিয়েছে, বলছে এটা অপটিক্যাল ইলিউশন ছাড়া কিছু না। আপনার এতদিন ধরে পার ক্যাপিটা আপনাদের যা ইসে হচ্ছে, আপনারা যেটা কন্ট্রিবিউট করছেন পার ক্যাপিটা, আমরা অনেক পিছনে রয়েছি। আর আপনারা যে অ্যামাউন্টটা দিচ্ছেন পুরো ডেভেলপিং কান্ট্রি গুলোর জন্য, সেগুলো যথেষ্ট না। আপনারা অনেক দূষণ করবেন, অনেক কিছু কন্ট্রিবিউশন করবেন, আর মাত্র এই যে ডেভেলপিং কান্ট্রি গুলোর উপরে চাপিয়ে দিবেন একটা ভারসাম্য, একসঙ্গে চলার মতো করে একটা জায়গায় এসে থাকার একটা চেষ্টা করবেন এই টাকার মাধ্যমে, সেটা কিন্তু হবে না। মোটামুটি ওর 4 ডবল টাকা চেয়েছিল মানে ডেভেলপিং কান্ট্রি গুলো, কিন্তু ওরা মাত্র ওই 300 বিলিয়ন এরকম কিছু একটা দিয়েছিল। তোমরা একটা দেখে নিবে, এটা ইদানিং চলছে আর কি, খুবই একটা কনফ্লিক্ট এটা নিয়ে। ওকে, আমি সামনে এগিয়ে যাই কারণ টাইমটা আমাদের বেশি নেই, আর শেষ করতে হবে। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, এটা আমাদের এই জন্য জানতে হবে, এটা কিন্তু ইন্ডিয়ার একটা ব্যাপার। প্রমোটিং সোলার এনার্জি গ্লোবালি, ইন্ডিয়া বার্তা দিয়েছিল যে আমরা সোলার অ্যালায়েন্সকে ইন্টারন্যাশনাল একটা জায়গায় নিয়ে যাব। এখানে তাহলে দেখতে পাবে তোমরা, the International Solar Alliance is an alliance of more than 120 signatory countries, most being sunshine countries। হ্যাঁ, ওই সানশাইন যেগুলোতে রৌদ্র থাকে আর কি, মোটামুটি সারা বছর পাওয়া যায় ভালো পরিমাণে, সেগুলোকে নিয়ে একটা সোলার অ্যালায়েন্স তৈরি করা, which either completely or partly between Tropic of Cancer and Tropic of Capricorn। ট্রপিক অফ ক্যান্সার আর ট্রপিক অফ ক্যাপ্রিকন মানে উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধের যে মিডিলের যে নিরক্ষীয় অঞ্চলটা, এই অঞ্চলে যে দেশগুলো রয়েছে সেগুলোকে নিয়ে একটা অ্যালায়েন্স এটা। The primary objective of the alliance is to work for the efficient consumption of solar energy to reduce dependence on fossil fuel। ফসিল ফুয়েল থেকে একটা ডিপেন্ডেন্সিটা কমিয়ে নিয়ে সোলার এনার্জিতে একটু ডাইভার্ট হওয়াটাই হচ্ছে এর উদ্দেশ্য আর কি, অবজেক্টিভ।
This initiative was first proposed by Indian Prime Minister Narendra Modi. আমাদের ইন্ডিয়ান থেকে এটা প্রপোজ করা হয়েছে in a speech in November 2015 কোথায়? ওয়েম্বলি স্টেডিয়াম। ওয়েম্বলিটা কোথায়? এখানে দেখে নিতে পারছো, লন্ডনে। আচ্ছা, সেখানে রেফার করে যে এই সানশাইন কান্ট্রিগুলো যে এগুলোকে বলে সূর্যপুত্র, সন্স অফ সান। তো এখানে অনেক কিছু আরো রয়েছে, তোমরা অবশ্যই পড়বে, আরো খুব ভালো লাগবে। আমি কনক্লুশনে যাচ্ছি, আমার প্রায় শেষ হয়ে গেছে। তো এখানে দেখো আমাদের যে ডিসকাশন, আমাদের যে আজকে যে ডিসকাশন হলো কেন করলাম, তার থেকেও মানে এই যে আমরা আমাদের সেই উত্তরটা হতে পারে হয়তো যে আমরা নেট সিলেবাসে দিয়েছে, সিলেবাস মানে ওই সুবাদে আমরা হয়তো এটাকে কমপ্লিট করার চেষ্টা করছি। কিন্তু আরেক দিক দিয়ে দেখো, এটা কিন্তু আমাদের একটা সচেতন করছে। তো ওই জন্যই এটা কিন্তু এই সচেতনতা মানে এই কনসিয়াসনেসটা, অ্যাওয়ারনেসটা আমাদের খুবই দরকার। হ্যাঁ, একটা রেসপন্সিবল পারসন হওয়ার, রেসপন্সিবল সিটিজেন হতে গেলে। আচ্ছা, ওটাই আমি এখানে লিখেছি যে কি করে ব্যালেন্স আনা যায় হিউম্যান নিডস, মানে ডেভেলপমেন্ট মাস্ট ব্যালেন্স হিউম্যান নিডস উইথ এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি। আমাদের যে কোনো ডেভেলপমেন্ট হওয়া উচিত এনভায়রনমেন্টকে বাঁচিয়ে রেখে। আচ্ছা, একটা ব্যালেন্স করে আর কি, হিউম্যান নিডস একদিকে ওই এনভায়রনমেন্টাল একটা কনজারভেশন মানে যতটা করা যায় এরকম, এই জিনিসটাকে ব্যালেন্স করতে হবে আমাদের। তারপর কি আছে, গ্লোবাল এন্ড লোকাল এফোর্টস আর ক্রুশিয়াল টু অ্যাড্রেসিং এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস। অবশ্যই সেটা আমাদের ইনিশিয়েটিভ গুলো খুব ইম্পর্টেন্ট, আর সেটা গ্লোবালি হতে পারে, লোকাল হতে পারে, যেগুলো আমাদের এই সমস্ত সমস্যাগুলো অ্যাড্রেস করবো আর কি এগুলোর মাধ্যমে। Raise awareness about sustainable practices, actively participate in local and global environmental initiatives. এগুলো পার্টিসিপেট আমাদের করতে হবে, আমাদের কন্ট্রিবিউশন রাখতে হবে। আমাদের যেমন এই নেটের সিলেবাসটা করছি ঠিকই, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি মনে প্রাণে এটা করতে হবে, তবে কিন্তু ভালো লাগবে। আচ্ছা, আজকে এখানে শেষ করছি। আর তোমাদের শেষে দুটো কোশ্চেন রেখেছি, তোমরা যদি পারো একটু বলার চেষ্টা করবে। হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দ্য প্যারিস এগ্রিমেন্ট? দেখো তো তোমাদের কি মনে হচ্ছে, হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দ্য প্যারিস এগ্রিমেন্ট? টু প্রমোট গ্লোবাল ট্রেড, নাকি টু স্ট্রেংথেন দ্য গ্লোবাল রেসপন্স টু দ্য থ্রেট অফ ক্লাইমেট চেঞ্জ, নাকি টু এনহ্যান্স ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাক্রস দ্য ইকো-ফ্রেন্ডলি কান্ট্রিজ, টু এস্টাবলিশ নিউ গ্লোবাল হেলথ স্ট্যান্ডার্ডস? কোনটা? বি। আচ্ছা, আর কেউ বলবে? ওকে, আমি ধরে নিচ্ছি বি লক কিয়া যায়। ঠিক আছে। আচ্ছা, আরেকটা দেখে নাও, which of the following is a key component of sustainable development? Economic growth without consideration of environmental impacts, like balancing economic growth, social inclusion and environmental protection, naki maximizing resource exploitation for economic gains, naki prioritizing industrial development over environmental concerns? আমি এটা কিন্তু বললাম, একটু আগে বললাম এর আগের স্লাইডে। এটা তো বি মনে হচ্ছে, এ কিংবা এটাও বি, ব্যালেন্সিং। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যে অনুষ্ঠানগুলো হচ্ছে, আমরা ডেভেলপমেন্টটাকে একাই কেন বলতে পারছি না? কারণ মানুষ ডেভেলপমেন্ট করে আর অন্যদিকে পরিবেশের ক্ষতি করে। যখন আমি সাস্টেনেবল করছি তখন একটা ব্যালেন্স আনার চেষ্টা করছি, আমার ডেভেলপমেন্টটা পরিবেশ কেন্দ্রিক যেন একটা ব্যাপার থাকে। হ্যাঁ, তো এখানে যে পরিবেশের সঙ্গে সমতা বজায় রেখে যেন হয়। তো এটা অবশ্যই ব্যালেন্সিং ইকোনমিক গ্রোথ, সোশ্যাল ইনক্লুশন এন্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশন। তো যাই হোক, আজকে
এই পর্যন্তই। পরের ক্লাসে অবশ্যই থেকো। আমি আজকে একটু টেকনিক্যাল একটু গ্লিচ দেখা দিল, চেষ্টা করো পরের ক্লাসে যেন না হয়। আমি হয়তো আচ্ছা, আরেকটা তোমাদের কাজ আমি দিব আজকে, সেটা হচ্ছে এই যেটা আজকে করলাম সেটা আমি লিংক সহ পাঠিয়ে দেব, এটা একটু দেখে এসো। এবং তোমাদের যে খুব প্রথমে যেটা আমি বলেছি সেটা একটু দেখার চেষ্টা করতে হবে তোমাদেরকে, যাতে আমাদের পরের ক্লাসটা একদম খুব সহজে বুঝে নিতে পারি, কারণ আমাদের হাতে সময় নেই। এবার সেহেতু হয়তো এক দুটো ক্লাস যদি করিয়ে দিই, কারণ বেশি করালে তোমাদেরও হয়তো টাইমের একটু ব্যাপার আছে, তোমরা একটু দেখে নাও। আমিও সেই অনুপাতে আমরা ভেবে নিয়ে ক্লাসটা করালে হয়তো তাড়াতাড়ি একটা হওয়ার সম্ভাবনা আছে। এই যে হিউম্যান এনভায়রনমেন্টাল ইন্টারেকশন রয়েছে, তোমরা মূলত পলিউশনটা একটু দেখবে। এটাই আমি বলবো যে পলিউশন থেকে অনেক কিছু আসছে কোশ্চেন, এয়ার পলিউশনটা তার মধ্যে সব থেকে বেশি। পলিউশন গুলো একটু দেখে আসো, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ স্যার। ওকে ওকে, বাই। গুড নাইট স্যার। গুড নাইট সবাই।